চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেতা তুহিন চৌধুরীর কাছে। আবারও চলে এলাম তুহিন ভাই আপনার কাছে, এবং শুরুতে যেটা বলছিলাম যে ঈদের একটা ভালো আমেজ শুরু হয়ে গেছে। ঈদের প্রস্তুতি তো আসলে অনেক আগে থেকেই শুরু করা হয় বলা যায়। একদম। আপনি কতদিন আগে থেকে নাটক শুরু করেছিলেন ঈদের? আমার আসলে ঈদ উপলক্ষে সেভাবে শুরু করা না, জার্নিটা তো আমাদের কন্টিনিউয়াস থাকে, সো আমাদের সবসময় কাজের মধ্যেই থাকতে হয়। এর মধ্যে কিছু প্রজেক্ট থাকে যেগুলো আমাদের ঈদ স্পেশাল, সো ওই ভালো ভালো প্রজেক্টগুলো অনেক সময় আমরা যাদের সাথে কাজ করি কিংবা যে লেভেল কোম্পানিগুলোর সাথে কাজ করি তারা ঈদের জন্য রেখে দেন। আর ঈদ স্পেশাল প্রজেক্ট বলতে ঈদের জন্য 4টা প্রজেক্ট স্পেশালি করা যে হয়েছে। কাজগুলো করছিলেন তার কোনো কাজের আগেই জানতে পারেননি যেটা ঈদে আমি যাবে? 4টা প্রজেক্ট একদম মানে স্পেশালি ঈদের জন্য করা হয়েছে। সেই 4টি নাটক নিয়ে একটু জানতে চাই। 4টি নাটক নিয়ে যদি বলতে যাই তাহলে আমি প্রথমে একটা নাটক নিয়ে কথা বলবো। সেই নাটকের নাম হচ্ছে প্রেম তুমি। নাটকটি রচনা এবং পরিচালনা করেছে আমাদের শহীদুন নবী। তার রচনা এবং পরিচালনায় খুব সুন্দর গল্পের একটা প্রেমের দারুণ একটা কেমিস্ট্রি, এবং সবশেষে হচ্ছে আমি দর্শকদের উদ্দেশ্যে আমি আসলে সাসপেন্সটুকু রেখে দিতে চাই, কারণ আমি চাই কাজটুকু তারা দেখুক। সাসপেন্স তো রাখতেই হবে, আমরাও চাই না আপনি পুরো ডেফিনেটলি। গল্প তবে আমি বলে এতটুকু যান। বলতে পারি, একটা গল্পের মধ্যে প্রেম আছে, একটা গল্পের মধ্যে বিরহ আছে, একটা গল্পের মধ্যে ফ্যামিলির ক্রাইসিস আছে, সো সব কিছু মিলিয়ে সুন্দর একটা প্যাকেজ। অন্য তিনটির কি অবস্থা? অন্য তিনটির মধ্যে আরেকটা স্পেশাল প্রজেক্ট নিয়ে আমি বলতে চাই। সেই প্রজেক্টটির নাম ম্যাডনেস। একই রকম একটা মানুষ আসলে পৃথিবীতে ভালোবাসা সবচেয়ে সুন্দর, কিন্তু সেই ভালোবাসা যখন একটা মানুষের জীবন থেকে চলে যায়, একটা মানুষ কতটা পাগল হয়ে যেতে পারে কিংবা কতটা ক্রেজিনেস তার মধ্যে চলে আসে, সেটা নিয়ে এই গল্পটা। একটা ক্রুয়েল লাভ স্টোরি। একটা মানুষ যখন ব্রুটাল হয়ে যায় অনেক বেশি, তখন আসলে সে কতটা ব্রুটাল হতে পারে, এইসব নিয়েই গল্পটা বানিয়েছে তারেক রহমান। এবং ব্যক্তিগতভাবে আমার প্রতিটি কাজই আমার খুব পছন্দের কাজ, কিন্তু প্রেম তুমি, ম্যাডনেস, এই কাজগুলো আমার কাছে মনে হয় এগুলো আমার জন্য একটু বেশি স্পেশাল। এরপরে আরো দুটো কাজ রয়ে যায়। হ্যাঁ, আরও দুটো কাজ রয়ে যায়। এর মধ্যে লাস্ট একটা কাজ করলাম আমি আমার সহশিল্পী হিসেবে ছিলেন অহনা রহমান। নামটা একটু হচ্ছে অন্যরকম, কারণ গল্পের ধাঁচটা একটু ভিন্ন, একটু জনরাটা একটু কমেডি। সো এই গল্পটার নাম হচ্ছে বিলকিসের ভাতের হোটেল। এই গল্পটা রচনা এবং পরিচালনা করেছেন আমাদের হাসান মাহমুদ। তো আশা করছি এই গল্পটাও সবার খুব ভালো লাগবে। এরপর আরো একটি নাটক সবশেষ। আরেকটি নাটক মামুনুর রশিদের রচনা এবং পরিচালনায় ভালোবাসার এপার ওপার। এখানটা আপনার সাথে কারা ছিলেন? মিহি হাসান। আচ্ছা, এক একে তো অনেকগুলো নাটকের কথাই বললেন, কিন্তু একটা নাটকের কথা আপনি ভুলে গেছেন, সেটা হচ্ছে মনের বয়স 16। মনের বয়স 16 প্রচারিত হচ্ছে এবার বাংলা ভিশনের ঈদ আয়োজনে। 8 দিন ব্যাপী ঈদের আয়োজন আছে, এবং বাংলা ভিশনের প্রত্যেক বছরের ঈদ আয়োজনে অনেক চমক থাকে, যার মধ্যে অন্যতম একটি চমক বলা যায় যে মনের বয়স 16, যেখানটায় আপনি মোশাররফ করিমের সাথে কাজ করার সুযোগ পেয়েছেন। আমার লাইফের যদি বলি, আমি নিজেকে কখন খুব সৌভাগ্যবান মানে মনে করেছি আমার এন্ড থেকে, তখন আমি সেটা বলবো মোশাররফ করিম ভাইয়ার সাথে যখন স্ক্রিন শেয়ার করেছি। আসলে মনের বয়স 16 এটা শুধুমাত্র আমার কাছে একটা প্রজেক্ট না, এটা আমার জার্নির আমার কাছে মনে হয় আমার সবচেয়ে বেস্ট ফিলিং ছিল। অ্যান্ড আমি স্পেশালি থ্যাঙ্কস মোশাররফ করিম ভাইয়া, আমার ডিরেক্টর মহিন খান, যার রচনা এবং পরিচালনায় আমি কাজটুকু করেছি, এবং আমাদের যারা সহশিল্পী যারা ছিলেন তারা আসলে প্রত্যেকে খুব কোঅপারেটিভ ছিলেন, অ্যান্ড এটা আমার কাছে খুব স্পেশাল। আপনার বয়স কত? আমার বয়স আমারও মনের বয়স 16। মানে আমার জায়গা থেকে আমি যেটা নিয়ে লাকি ফিল করেছি, আসলে মোশাররফ করিম ভাইয়া উনি আমার কাছে একটা অভিনয়ের বিশাল জগৎ, উনি আমার কাছে একটা অভিনয়ের বই। এটা নিয়ে আমি ছোট্ট আমার একটা মজার এক্সপিরিয়েন্স শেয়ার করতে প্লিজ চাই। বলে ফেলুন। কোনো একটা শুটিং সেটে আমি যখনই শুনি যে মোশাররফ ভাইয়া আছে আমাদের আশেপাশে, উনি শুটিং করছেন, তো আমি সেই সেটটাতে যাই ভাইয়াকে একটা সালাম দিতে কিংবা ভাইয়ার সাথে দেখা করতে। আমি নিজে আমার বেটার ফিল করি। তো একদিন কোনো একটা শুটিং সেটে আমি মোশাররফ ভাইয়ার সেটে যাই, এবং মোশাররফ ভাইয়া তখন অনেক পানি ছিল, যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম বর্ষা ছিল, তো রাস্তাটাতে অনেক হাঁটু পানি জমে থাকে। আমি পানি পার করে রাতের প্রায় 10টা বাজে আমি যখন গিয়েছি, তো তখন মোশাররফ ভাইয়া এবং আমাদের ডিরেক্টর ছিল সকাল ভাইয়া, বলছে এত কষ্ট করে এই পানি পার করে কেন আসছিস? তখন আমি বলতেছি, ভাইয়া আপনি তো আমার কাছে একটা অভিনয়ের বই, তো আমি আপনার অভিনয় দেখতে আসছি। পরে আমাকে বলে কি, আমি বই ঠিক আছে, কিন্তু আমাকে ছিঁড়ে ফেলিস না। ভাইয়ার হিউমার আমি জাস্ট চিন্তা করি একটা মানুষের এত চমৎকার হিউমার কিভাবে হয়। অভিনয়ের জন্য তো মোশাররফ করিমকে বই হিসেবে দেখছেন, দেখছি। পাশাপাশি আর কাদের অভিনয় আপনার হৃদয়ে দাগ কাটে? বাংলাদেশের আসলে অভিনয় তো সবারই দেখা হয়, কিন্তু আপনি যদি আমাকে আইডল বলেন, তাহলে আমি আমার আইডল হিসেবে বলিউডের একটা হিরোকে দেখি। আমি শাহিদ কাপুরকে আমার আইডল হিসেবে দেখি। ওকে, আমি তার বিগেস্ট ফ্যান।
আমি ওনার মুভিজ কিংবা ওনার সিরিজ যাই হোক না কেন আমি খুব ট্রাই করি। ইনফ্যাক্ট ওনার স্টাইল থেকে শুরু করে ওনার লাইফস্টাইল, দ্য ওয়ে হি টক অ্যান্ড ওনার হাম্বলনেস, আমি সব কিছু আমার খুবই পছন্দের। এই যে অভিনেতাদেরকে দেখা, অভিনেতাদের দেখতে দেখতে আসলে নিজেকে তৈরি করার একটা তাড়না অনুভব করা, এটা তো প্রত্যেকের মধ্যেই থাকে। আসলে শিল্পীরা একভাবে দেখেন, স্বাভাবিক মানুষরা আরেকভাবে দেখেন। প্রত্যেকেই আসলে কেউ না কেউ আইডল থাকে, তাদের মতো করে নিজেকে গড়তে চায়। আপনি নিজেকে গড়ছেন, কাজ করছেন, নিজেকে ভবিষ্যতে কোথায় দেখতে চান? স্বপ্ন তো একটা মানুষ দেখে আসলে যেতে চায় বহুদূর। আমার স্বপ্ন যদি বলি, আমার স্বপ্ন আকাশ ছুঁয়ে দেখার। মানে আকাশ হচ্ছে অসীম একটা জায়গা, যেটার মানে ছোঁয়া যায় না আর কি, কিন্তু আমার স্বপ্ন আকাশ ছুঁয়ে দেখার। তো এটা আসলে একটু কাব্যিক অর্থেই বলা, আকাশ ছুঁয়ে দেখা। তার মানে আমি অনেক দূর যেতে চাই। আসলে এটার জন্য আমি আমার অধ্যবসায় করছি, আমি ঠিকঠাক মতো কাজটুকু করছি, এবং এটা অনেকাংশেই নির্ভর করে, আসলে সাফল্য অনেকাংশে নির্ভর করে আমরা যে সেক্টরটাতে কাজ করছি, সেটা হচ্ছে আমাদের অডিয়েন্সদের ভালোবাসা এবং তারা আমাকে কিভাবে দেখছে সেটার উপর। মঞ্চে কাজ করা হয়েছে কি? মঞ্চে আমার কাজ করা হয়নি, তবে আমার ছোট্ট একটা স্কুলিং আছে। আমি প্রাচ্যনাট থেকে একটা স্কুলিং করেছিলাম, সেই স্কুলিংয়ের জার্নিটুকু বলতে পারি আপনি যদি শুনতে চান। আর নয়তো মঞ্চে কাজ করার অভিজ্ঞতা আমার আমি নেই। তো অবশ্যই শুনতে চাই, এবং শুধু প্রাচ্যনাটের কথা না, আপনার অভিনয়ের জার্নিটাই পুরোটা জানতে চাই। জি প্লিজ। শৈশব, কৈশোর, এখন কি করছেন, পড়াশোনা কোথায় ছিল, বিশ্ববিদ্যালয়? আমি শুরু থেকে যদি বলি, আসলে অভিনেতা হওয়ার জার্নিটুকু যদি বলি, আমি কিংবা আমার পরিবারের লোকজন কেউ কোনোদিন ভাবেনি আমি অভিনেতা হব। কি ভেবেছিল? তারা চেয়েছিল আমি হয়তো বড় হয়ে কোনো একটা আমাদের ফোর্সে আমি জয়েন করব। আমার বাস থেকে, সশস্ত্র বাহিনীতে? হ্যাঁ, আমাদের বাস থেকে সবসময় আমাকে একজন আর্মি হিসেবে দেখতে চেত। ওটা ওনারা চাইতো সবসময় আমি যাতে একজন সেনাবাহিনী হই, দেশ এবং দেশের মানুষের কল্যাণে কাজ করি, কারণ ওনাদের সবসময় মনে হতো আমার ফিগারটা অনেক বেশি অ্যাথলেটিক অ্যান্ড আমি ওটার জন্য পারফেক্ট। কিন্তু আমি ছোটোবেলা থেকে খুবই ডানপিটে স্বভাবের ছিলাম, যে কারণে আমি অনেক বেশি খেলাধুলায় আমার মনোযোগ ছিল। ইনফ্যাক্ট আমি খুব ভালো ক্রিকেট খেলতাম। তো এমনও হয়েছে আমি ক্রিকেট খেলতে গিয়ে আমার স্কুল বাঙ্ক দিচ্ছি, কিংবা ঠিকঠাক মতো আমি, দেখা যায় আমি তো 90s কিড, তো 90s কিডদের মতো আসলে ওই ক্রিকেট নিয়ে ফ্যাসিনেশনটা একটু বেশি কাজ করতো আমাদের মধ্যে, ওই জিনিসটা ছিল আর কি। তা আমি তখন থেকেই স্বপ্ন দেখতাম আমি বড় হয়ে একজন ক্রিকেটার হব। আসলে এটার পেছনে একটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে আমার ছোটবেলা থেকেই মানুষের মধ্যে পৌঁছানোর, কিংবা আমি সবসময় চাইতাম মানুষ আমাকে চিনুক, আমাকে ভালোবাসুক। কারণ দেখা যাচ্ছে যখন ক্রিকেট খেলতাম তখন আশপাশের অনেক জায়গায় ক্রিকেট খেলতে যেতাম, ওই এলাকার লোকজনগুলা আমাকে চিনতো, আমাকে ভালোবাসতো ভালো ক্রিকেট খেলার কারণে। তো ওইখান থেকে একটা লোভ কাজ করতো সবসময়, মনে হতো যে হ্যাঁ, আমি বোধহয় ক্রিকেটার হলে পুরো দেশ আমাকে অকপটে জানবে। লোভ স্বীকার করার জন্য আপনাকে ধন্যবাদ। ডেফিনেটলি আমরা শিল্পীরা খুবই লোভী এই ক্ষেত্রে। আমাদের শিল্পীদের লোভটুকু শুধুমাত্র, প্রত্যেকটা মানুষেরই আসলে লোভ থাকে, আমরা এটা প্রকাশ করতে চাই না। কিন্তু আমি খুব সহজ স্বীকারোক্তি দিই এই ক্ষেত্রে। আমার মনে হয় আমি কিছু ক্ষেত্রে খুবই লোভী, কিছু ক্ষেত্রে খুবই স্বার্থপর। আপনি যদি আমার লোভের কথা জানতে চান, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমার ভালো ভালো কাজ করার লোভ অনেক বেশি। আমার ভালো কাজের প্রচণ্ড রকমের লোভ, এটাতে আমি অনেক বেশি লোভ ফিল করি। অ্যান্ড আমি সবসময় মানুষের ভালোবাসা পাওয়ার জন্য অনেক বেশি লোভ ফিল করি আমার এন্ড থেকে। এটা একটা মানে থাকে আমার অলওয়েজ। আর স্বার্থপর বলতে হচ্ছে আমি সেই ক্ষেত্রেও আমার কাজে কখনো আমি ছাড় দিতে চাই না। মানে আমি যাদের সাথে কাজ করি কিংবা যাদের সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে, তারা জানেন আমি একটা কাজ কিংবা একটা শট দিয়ে আসার পরে আমি কেন জানি না আমি সেই শটটুকু আবার দেখতে চাই। আমি দেখে হচ্ছে আমার মনে হয় যে আমি পারফেকশনটা ছিল কি না, আমার এন্ড থেকে আমি এই ট্রাইটুকু করি। এটা আসলে আমার স্বার্থ। কারণ আমার মনে হয় আমার কাজটুকু দেখে কোনোভাবে যাতে আমার দর্শকরা নিরাশ না হয়, কিংবা তাদের যাতে মনে না হয় এটা আরেকটু বেটার হতে পারতো। আসলে সবসময় বেটারে তো শেষ নেই, আমি কখনো মনে হয় না আমি ঠিকঠাক মতো করতে পারি, কিন্তু তারপরও আমার মনে হয় এর থেকে বেটার কিছু করতে পারতাম। ওই শটটা দিয়ে আসার পর আমার আবার ক্ষুধা জাগে যে না, আমি এই কাজটা বোধহয় এইভাবে না করে আরেকটু বেটার দিতে পারতাম। কিন্তু আমাদের অনেক সময় স্বল্পতা থাকে, আমাদের অনেক বাইন্ডিংস থাকে, যে কারণে আমরা অনেক কিছু করতে পারি না অনেক সময় চাইলেও। তো আপনি তো আপনার লোভের কথা অকপটে স্বীকার করে গেলেন, এবং ভালো লাগছে আসলে আপনি যে সরল স্বীকারোক্তি দিচ্ছেন, সহজভাবে নিজেকে উপস্থাপন করছেন। নিশ্চয়ই আপনার সিনেমায় আসার বাসনা থাকার কথা, আমি জানি না আপনার আছে কিনা। আমি শুরুতেই বলেছি আসলে আমার অভিনয়ে আসার জার্নিটা যেহেতু একটু ভিন্ন, কারণ আমি মানুষের ভালোবাসা পাওয়ার জন্য অভিনয়ে এসেছি। তো সিনেমা নিয়ে আমি আসলে এখনও সেরকম কিছু ভাবিনি, কারণ আমি এখন যেই ছোট পর্দায় কাজ করছি সেই ছোট পর্দায় বিচরণটুকু আমার এখনও এনাফ না। আমার মনে হয় না আমি ঠিকঠাকভাবে আমার, তো অনেকেই তো ছোট পর্দা ছাড়াও সরাসরি বড় পর্দায় হাজির হয়েছে।
হয়তোবা ভালোবাসা তারা পাবার জন্য কি ছোট পর্দায় বিখ্যাত হয়ে তারপরে বড় পর্দায় আবির্ভূত হওয়া দরকার? ব্যাপারটা একদমই সেরকম না, কিন্তু আমি চাই আসলে মানে যে জিনিসটা অনেক ছোট থেকে আস্তে আস্তে গড়ে ওঠে আমার মনে হয় সেটার ভিতটা অনেক বেশি শক্ত থাকে, এবং অভিনয়ের শেখার কোনো শেষ নাই। আমি শুরুতেই আপনাকে বলেছি মোশাররফ ভাই একটা বই। কেন সে বই? তার মানে সে নিজেকে আসলে এভাবে গ্রুম করেছে, সে একটু একটু করে মোশাররফ করিম আজকে বাংলাদেশের। মোশাররফ ভাইয়া বাংলাদেশের একটা অ্যাসেট। আমি নিশু ভাইয়ার প্রসঙ্গে যদি একটু ফিরি, নিশু ভাইয়া সে কিন্তু একটু একটু করে তৈরি হয়েছে। আমাদের শাকিব খান তিনিও কিন্তু মানে শুরু থেকেই হচ্ছে মানে একদম মেগাস্টার ছিলেন না, উনি কিন্তু একটু একটু করে পরিণত হয়ে জার্নিটা আজকে আরো বেশি মানে কঠিন ছিল। হ্যাঁ ওই জার্নিটা অনেক বেশি কঠিন ছিল, এবং নিজেকে স্প্রেড আপ করে আজকে দেখুন তিনি কোথায় চলে গেছেন। আমরা তাদেরকে নিয়ে গর্ব করতে পারি, তারা বাংলাদেশের গর্ব। সো আমিও আসলে চাই আমি যখন একটু একটু শিখতে শিখতে পরিপক্ক হয়ে যাব, আমি তো এখনো ইন্টার্নশিপ করছি আমার মনে হয়, আচ্ছা, তো আমি যখন শিখতে শিখতে পরিপক্ক হয়ে যাব তখন যদি আসলে দর্শকদের মধ্যে সেই চাহিদাটুকু থাকে, দর্শকরা আমাকে বড় পর্দায় দেখতে চায়, তাহলে কেন না। যেহেতু ইন্টার্নশিপের ব্যাপারটা আসলো, আমরা আবার পড়াশোনার ব্যাপারটা স্কিপ করে গেছি। আপনার স্কুল কলেজ কোথায় ছিল, ইউনিভার্সিটি কোথায় ছিল, আর ইন্টার্নশিপ কখনো করেছেন কিনা? আচ্ছা, আমি সেক্ষেত্রে আমার স্কুলের জার্নিটুকু বলি। আমার স্কুল ছিল আমার গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়া কুরুক বিদ্যাপীঠ নামের একটা স্কুল আছে, আমার স্কুল সেটা। এবং আমার কলেজ ঢাকা কলেজ, এবং আমার ইউনিভার্সিটি ইউল্যাব। আমি ইউল্যাব থেকে আমার গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করেছি। অ্যান্ড ইন্টার্নশিপের কথা বলতে আসলে সেরকমভাবে ইন্টার্নশিপ আমার করা হয়নি। ইনফ্যাক্ট আমি কখনো আমার জীবনে আমি কোনোদিন চিন্তা করিনি আমি কোথাও জব করবো। আমি কখনো চাকরি জিনিসটার প্রতি আমি কখনোই ফ্যাসিনেটেড ছিলাম না, এবং আমার কাছে মনে হয় মানে অলওয়েজ মনে হয়েছে এটাকে বাউন্ডারি, আমার উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া, আমি সেটা নিতে চাই না আমার মাথায়, আমি কখনোই সেই কিন্তু দায়িত্বটুকু এই নিতে যে চাই না। আপনি অভিনয় করছেন, অভিনয় তো শখের বশে করা, এবং তারপরে ধীরে ধীরে এটি আপনার পেশা হয়ে উঠেছে। জি, শখের বশে অভিনয় করা আর পেশা হিসেবে অভিনয়কে নেওয়া দুটো ব্যাপার কিন্তু মানে আকাশ পাতাল ফারাক। আপনি কোনো চ্যালেঞ্জ দেখতে পান? আমি স্টার্ট আপ থেকে যদি একটু বলি, আসলে আমি শুরু থেকেই আমার মনে হচ্ছিল এটা আমার প্রফেশন হয়ে যাবে। কারণ আমি বললাম আমি অনেক ভালো ক্রিকেট খেলতাম, তো তখন দর্শকদের মানে মানুষের ভালোবাসা পাওয়ার জন্য যখন আমি জিনিসটা করতে চাই, তখন ছোটোবেলা থেকে যখন রাস্তা দিয়ে হাঁটতাম আর কি, আমার কলেজ লাইফে স্পেশালি, তখন আমার কাস্টিউম অ্যান্ড আদার সেন্স দেখে আমাকে বলতো ইউ লুকস লাইক এ হিরো। তখন আমার মাথায় এটা সেট হয়ে গেল, ও তার মানে আম সামথিং, আমার মধ্যে কিছু একটা আছে। এরপরে কিছু মানুষের সাথে পরিচয়, তারপর আই ডিড আ লট অফ মিউজিক ভিডিওস, অ্যান্ড আমার জার্নিতে অনেকগুলো মানুষের অবদান আছে। অনেকগুলো মানুষ আমার এই জার্নিটার পেছনে খুব পরিশ্রম করেছে। তো এরপরে তো হচ্ছে কাজ করতে করতে আসলে আমি কিন্তু একেবারে নাটকে চলে আসিনি। আমি কিন্তু বেশ কয়েকটা মানে ধাপ অতিক্রম করে করে তারপর এসেছি। আমি শুরুতে মডেল ছিলাম, এরপর আমি মিউজিক ভিডিওসে মডেল হয়ে কাজ করেছি, এরপর নাটকে কাজ র্যাম্পে করেছি। হেঁটেছেন? হ্যাঁ, র্যাম্পে হেঁটেছি। এখন হাঁটেন? এখন হাঁটা হয় না আসলে, কারণ এখন ব্যস্ত মানে এই ভিজুয়ালের ব্যস্ততা এত বেড়ে গিয়েছে যে কারণে সেই সুযোগটুকু হয়ে ওঠে না। তবে র্যাম্পের প্রতি আমার একটা অবসেশন কাজ করে। একটু জানতে চাই, আগামী 10 বছর পর নিজেকে কোথায় দেখতে চান? না 10 বছর না, আমরা আগে 5 বছর তারপর 10 বছর। আগামী 5 বছরের পৃথিবীতে থাকি এবং আমি যে পেশায় আছি সেই পেশায় যদি সব কিছু ঠিকঠাক মতো করতে পারি, তাহলে ভাঙাগড়ার মধ্য দিয়েই তো জীবন। তো আমি এটাও জানি আমার জীবনে চড়াই উতরাই অনেক আসবে, অনেক চড়াই উতরাই পার করতে হবে, কিন্তু দর্শকদের মনে একটা জায়গা করে নিতে চাই। নিজের যে একটা ন্যাচারাল ব্যাপার, নিজের যে একটা স্বকীয়তা, সেটি নিয়ে আপনার পথ চলা আরো সুন্দর হোক, সমৃদ্ধির হোক। মজার ঘটনা শুনছিলাম, এমনই মজায় মজায় আপনার জীবনটা কেটে যাক, দর্শকের মনে জায়গা করে নিন, শুভকামনা রইল। আমার দর্শকদের উদ্দেশ্যে আমি এইটুকুই বলতে চাই, আমাদের যে নাটকগুলো আসছে ঈদে, প্রত্যেকটা নাটক দেখবেন এবং নাটকের শেষে নিশ্চয়ই ফিডব্যাক দিবেন, এবং কোন নাটকটা স্পেশালি আপনাদের ভালো লেগেছে সেটা নিশ্চয়ই জানাবেন, এবং বেশি বেশি শেয়ার কমেন্টস করবেন, এবং বাংলা ভিশনের সাথে থাকুন। সবার ঈদ অনেক সুন্দর হোক, পরিবারের সাথে অনেক ভালো সময় কাটুক, এবং ঈদের জার্নিটা খুব সেফলি করবেন। আপনাদের সবাইকে অনেক ভালোবাসি। তুহিন চৌধুরীকে আপনাদের ভালোবাসায় রাখবেন। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেলের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, সেটাই উন্নত জীবন যেটা উদ্বুদ্ধ হয় ভালোবাসা দ্বারা আর পরিচালিত হয় জ্ঞান দ্বারা। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান।